Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আমার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাফটসম্যান সিভিলের একটি টপিক, পার্কস অ্যান্ড প্লেগ্রাউন্ডস, যার মধ্যে আছে টাইপ অফ রিক্রিয়েশন, ল্যান্ডস্কেপিং এক্সেট্রা। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখানো যাক এখানে কী কী অবজেক্টিভ বিষয় এই চ্যাপ্টার সম্বন্ধে জানতে পারবো। বলছে অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন ইউ শ্যাল বি এবল টু ডেসক্রাইব দ্য টাইপস অফ রিক্রিয়েশন, ডিফাইন পার্ক অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পার্ক। মানে নতুন কী কী উদ্যান, তার কী কী বিভাজন কীভাবে করা হয় সেটার বিষয়ে জানতে পারবো, কী সংজ্ঞা সেটার বিষয়ে জানতে পারবো, আর কী কী নতুন নতুন রিক্রিয়েশনস রয়েছে সেগুলোর বিষয়ে এখানে আমরা বুঝতে পারবো। তো ইন্ট্রোডাকশন প্রথমে কি বলছে, nowadays man moved to towns and cities and there came to the urban civilization. As a byproduct of this civilization, the town in and around became polluted in all respects. Even at this stage, he has got the deep-rooted desire to remain in contact with the soil. And it is for this reason that open spaces in the form of parks and playgrounds should invariably be provided in all town planning. বর্তমানে মানুষ শহর অঞ্চলে চলে আসছে, আর সেখানে এসে পড়ে শহরের যে সভ্যতা সেটা গড়ে উঠছে। তো এর বাই প্রোডাক্ট হিসেবে যে নতুন যে শহরের সভ্যতা হচ্ছে, শহরের ভেতরের আর বাইরের যে এরিয়া থাকছে সেগুলো প্রচণ্ড পরিমাণে দূষিত হচ্ছে সব দিক দিয়ে। কিন্তু তা সত্ত্বেও মানুষজন যারা আসছে শহরে, তারা কিন্তু এসে পড়ে সে শহরের সঙ্গে তারা টাচে থাকতে চাইছে, সে সংস্পর্শে থাকতে চাইছে, সেই ইচ্ছাটা রয়েছে। সেই জন্য তারা শহরকে ছেড়ে আর গ্রামের দিকে কিংবা অন্য কোনো জায়গায় তারা ফিরে যাচ্ছে না। তো এই জন্যেই যাতে শহরকে দূষণমুক্ত রাখা সম্ভব হয়, তো সেই জন্যে পার্ক আর প্লেগ্রাউন্ডের তৈরি করা খুবই অপরিহার্য জিনিস। সেই জন্য কি প্রতিটা টাউন প্ল্যানিংয়ে পার্ক আর প্লেগ্রাউন্ডের জন্য স্পেস রাখা হয়। এবার কী কী ধরনের রিক্রিয়েশনস রয়েছে, যে মনোরঞ্জন করার জন্য, আমোদ প্রমোদের জন্য যে উদ্যান থাকে কী কী ধরনের আছে। বলছে অন দ্য বেসিস অফ সার্ভিসেস রেন্ডার্ড বাই ওপেন স্পেসেস ইন দ্য ফর্ম অফ রিক্রিয়েশন দে ক্যান বি ডিভাইডেড ইন্টু দ্য ফলোয়িং টু টাইপস। মেনলি দু ধরনের হয়ে থাকে যে কীভাবে পরিষেবা দেওয়া যেতে পারে ওপেন স্পেসে। প্রথমটা হচ্ছে প্যাসিভ টাইপ রিক্রিয়েশন অর পার্ক, দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিভ টাইপ রিক্রিয়েশন অর প্লেগ্রাউন্ড। পরোক্ষভাবে আর প্রতিপক্ষভাবে যেটা দেওয়া থাকে, যে পার্ক আর প্লেগ্রাউন্ড রিক্রিয়েশনস যে তৈরি হয়ে থাকে। তো এটার ডেফিনেশন সংজ্ঞা কী বলছে, উদ্যান কী জিনিস বলছে, দি পার্ক ইজ এ প্লেস হুইচ ইজ প্রোভাইডেড টু মিট উইথ দ্য নিডস অফ ফ্রেশ এয়ার অ্যান্ড পিসফুল এনজয়মেন্ট অফ দ্য আনস্পয়েলড নেচার। উদ্যান হচ্ছে একটা খোলামেলা জায়গা। সেই জায়গাতে কী জন্য ওটা বানানো হয়, যাতে ওইখানে মুক্ত বাতাসের যে প্রয়োজনীয়তা সেটা যেন এখানে ফুলফিল হয়, আর খুব শান্তিপূর্ণ যেন পরিবেশ থাকে, সেটাকে যেন উপভোগ করা যায়, যেখানে প্রাকৃতির যাতে কোনো দূষণ না ঘটে, যেখানে প্রকৃতি পুরো নির্মল থাকে। তো সেই জন্যই উদ্যান বানানো হয়ে থাকে, এটাকে উদ্যান বলা হয়, কিংবা পার্ক কিংবা প্লেগ্রাউন্ড। লোকেশন অফ আরবান পার্ক, শহরের যে উদ্যানগুলো থাকে সেটা কোন কোন লোকেশনে ঠিক করা হতো, কোথায় কোথায় অবস্থিত হয়। দি আরবান গ্রিন স্পেস শুড বি লোকেটেড ইন দ্য টাউন প্ল্যান ভেরি কেয়ারফুলি অ্যাজ দে সার্ভ অ্যাজ এ কাইন্ড অফ ফিল্টার অর প্রোটেকশন এগেনস্ট নয়েজ, ডাস্ট, হট সান অ্যান্ড হার্মফুল উইন্ডস। শহরে যে ফাঁকা জায়গাগুলো, যে সবুজ অরণ্য, গ্রিন স্পেস, যেখানে উদ্যান স্থাপনা করা হচ্ছে, তো সেগুলো টাউন প্ল্যানিংয়ের সময় খুবই কেয়ার নিয়ে সেগুলোকে করতে হবে, খুবই যত্ন সহকারে, খুবই সিনসিয়ারলি সেগুলোকে প্ল্যানিং করতে হয়। কারণ ওই পার্কগুলোই অ্যাকচুয়ালি কী কাজ করে, যে দূষিত বায়ুকে ফিল্টার করা, গরম রোদ্রের তাপ থেকে রক্ষা করা, ধুলোবালিকে শোষণ করে নেওয়া, ফিল্টার করা, আর আওয়াজ, প্রচণ্ড পরিমাণে আওয়াজ, সেটার থেকে প্রোটেকশন দেওয়া। তো সেগুলোর জন্য কি পার্ক ঠিকভাবে লোকেট করতে হয়, বানাতে হবে। ক্লাসিফিকেশন অফ পার্কস বলছে দি পার্কস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু দ্য ফলোয়িং থ্রি ওয়েজ। তিনটে পদ্ধতির দ্বারা পার্ককে বিভাজন করা হয়েছে তিনটে শ্রেণীতে। প্রথমটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যারেক্টার, দ্বিতীয় হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক অর থিম পার্ক, আর তারপরে আছে কি ন্যাচারাল পার্ক। এটা হচ্ছে তিনটে ভাগে ভাগ। এবার এর মধ্যে কিছু ডিভিশনস থাকতে পারে, দেখানো যাক। অ্যাকর্ডিং টু ক্যারেক্টারের মধ্যে কী বলছে, দিস আর প্রিপেয়ার্ড আর্টিফিশিয়ালি উইথ গ্রেডস লোন বাই এক্সপার্টস ইন দ্য পার্কস লেআউট। যারা এক্সপার্ট পারসনস, যারা এক্সপিরিয়েন্স, তাদের দ্বারা এই পার্কগুলোকে বানানো হয়ে থাকে, সেটাকে ক্যারেক্টার হিসাবে ধরা হচ্ছে, যে পার্ক ক্রিয়েটেড বাই অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টার। দে আর প্ল্যান্টেড উইথ গ্রাস, শ্রাবস, ফ্লাওয়ার্স অ্যান্ড ট্রিজ। সেখানে বিভিন্ন রকমের ঘাস, কোনো গুল্ম, ঝোপ, ফুলের গাছ, কোনো বড় গাছ সেখানে লাগানো হয়ে থাকে। মানে এক প্রকার বলা যেতে পারে যে এটা হচ্ছে প্ল্যান্টেড পার্ক।
দি ওয়াটার মে বি ইন্ট্রোডিউস ইন দ্য ফর্ম অফ ফাউন্টেন্স অ্যান্ড পুলস, জলও এখানে রাখা হয়ে থাকে, মানে ইন্ট্রোডিউস, জলের এখানে আবেশ ঘটনা কীভাবে, যে হয়তো কোনো পুল নির্মাণ করা হলো কিংবা কোনো ফোয়ারা দেওয়া হলো, তো সেইভাবে জলটা এখানে ইন্ট্রোডিউস হলো। দি সিটস অফ সুটেবল ডিজাইন মে বি প্রোভাইডেড, এবার পার্কে উদ্যানে যারা ঘুরতে আসবে তাদের জন্য বসার জায়গার জন্য ওইখানে সিটও বানানো হয়ে থাকে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যারেক্টার, এটা হচ্ছে প্ল্যান্টেড পার্ক। এরপরে কী হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক অর থিম পার্ক, এটা ওয়ান টাইপ অফ প্ল্যান্টেড। এটা কীরকম থাকে বলছে, ইট ইজ গ্রুপ অফ এন্টারটেনমেন্ট অ্যাট্রাকশন রাইডস অ্যান্ড আদার ইভেন্টস ইন এ লোকেশন ফর দ্য এনজয়মেন্ট অফ লস হিউম্যান অফ পিপলস। এখানে যারা মানুষজন আসেন তারা এখানে আমোদ প্রমোদের জন্য আসেন। এখানে অনেক রকম রাইডস থাকে, যে রাইডসগুলোতে তারা উপভোগ করেন, আর তারপরে তাদের যে জীবনের যে প্রবলেম, যে অনুভূতি, সেগুলোকে তারা ফিরে পান। মানে মোট কথা বলতে গেলে যেটা অসুবিধা থাকে তারা সে প্রবলেমের কথা ভুলে গিয়ে কিছু সময় ভালো কাটানোর জন্য তারা এইসব অ্যামিউজমেন্ট পার্কে বা থিম পার্কে তারা আসেন। এরপর হচ্ছে ন্যাচারাল পার্ক। ইন দিস পার্ক অল এফোর্টস আর মেড টু মেনটেন দ্য অরিজিনাল ফিচার্স অফ পার্কস অ্যান্ড অনলি দ্য নেসেসারি মিনিমাম অ্যাডজাস্টমেন্ট আর মেড টু পুট দেম ফর পাবলিক ইউজ। এই পার্কগুলো হচ্ছে কি অলরেডি প্রকৃতির দ্বারা এখানে বানানো, এটা প্ল্যান্টেড আলাদাভাবে কোনো এক্সপার্টস কিংবা কোনো অ্যামিউজমেন্ট থিম কিছু এখানে ব্যবহার করা হয় না। এখানে যে অরিজিনাল ফিচার্স থাকে নেচারের, সেটাই এখানে থাকে, সর্বদা এটাকে মেনটেন করা হয়, পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়, নিয়ন্ত্রণের মধ্যে। আর যদি কোনো কিছু প্রয়োজন পড়েছে তখন সেক্ষেত্রে সর্বনিম্ন কিছু অ্যাডজাস্টমেন্ট ওখানে করা হয়ে থাকে, যাতে সেটা পাবলিক ঠিক মতন ব্যবহার করতে পারে। তো এই যে ভাগটা গেল, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ক্যারেক্টার, এটা হলো। তারপরে হলো অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক, আর হলো ন্যাচারাল পার্ক। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু পারপাস, কী উদ্দেশ্যে পার্ক বানানো হয়ে থাকে। একটা হচ্ছে বোটানিক্যাল পার্ক, একটা হচ্ছে জুলজিক্যাল পার্ক। তো বোটানি হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত, জুলজিক্যাল হচ্ছে কি বন্যপ্রাণী সংক্রান্ত। দিস পার্কস, বোটানিক্যাল পার্ক কী বলছে, দিস পার্কস আর primarily meant for the study of plant specimens, but their atmosphere can be made more pleasant and appealing by the presence of beautiful trees, flowers and lawns. বোটানিক্যাল যে উদ্যান বানানো হয়ে থাকে, এটার মেন কারণ উদ্দেশ্য হয়ে থাকে কি, যে ওইখানে উদ্ভিদের পরীক্ষা নিরীক্ষা করা হয়, প্ল্যান্ট স্পেসিমেনের সংক্রান্ত এখানে পড়াশোনা হয়। তো সেই জন্য ওদের যে অ্যাটমসফিয়ারটা যেরকম থাকে সেটা হচ্ছে আরও বেশি মনোরম রাখা দরকার, আর তাদের যে উপস্থিতিটা সেটা আরও বেশি উৎসাহী করে। কী জন্যে? কারণ এখানে খুব সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ আর লন উদ্যান বানানো হয়ে থাকে। জুলজিক্যাল পার্কে কী বলছে, দিস পার্কস কন্টেন জু। জুলজিক্যাল পার্কে কী থাকে, এখানে চিড়িয়াখানা থাকছে। অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর দ্য জু বি গিভেন অ্যান অ্যাট্রাকটিভ পার্ক লাইক সেটিং। তো এখানে চিড়িয়াখানাটাকে এরমভাবে বানানো হয়ে থাকে, এটা বানানোটা প্রয়োজন যাতে ওটা একটা পার্কের মতন, উদ্যানের মতন যেন সেটিং দেখতে লাগে। A zoological park contains houses and other facilities for animals to be maintained in the zoo. জুলজিক্যাল পার্কে কী হয়, ওখানে বাড়িঘর থাকে কিংবা অন্যান্য সুবিধা থাকে, কাদের জন্য, সেটা শুধুমাত্র জন্তু জানোয়ারদের জন্য, যেটা জুয়ের মধ্যে যাদের বসবাস। এরপর আসছে অ্যাকর্ডিং টু সাইজ, স্মল সাইজ পার্কস, মিডিয়াম সাইজ পার্ক, লার্জ সাইজ পার্ক। এরপরে আছে রিজার্ভেশনস, তারপর আছে ন্যাশনাল পার্ক। স্মল সাইজ পার্ক কী বলছে, দি এরিয়া অফ দিস পার্কস ভ্যারিজ ফ্রম 1 হেক্টর টু 4 হেক্টর। 1 হেক্টর জমি থেকে 4 হেক্টর জমির মধ্যে যে উদ্যান থাকে সেটাকে বলা হচ্ছে স্মল সাইজ পার্ক। মিডিয়াম সাইজ কি বলছে, দি সাইজ অফ দ্য পার্ক শুড নট বি লেস দেন 12 হেক্টর। 12 হেক্টর থেকে যেন এটা কম না হয়। এই মিডিয়াম সাইজ পার্কে কী হয়, বোথ টাইপস অফ রিক্রিয়েশন, প্যাসিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিভ মে বি প্রোভাইডেড। এখানে দুরকমই মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়ে থাকে, হয় সেটা প্যাসিভ হতে পারে বা অ্যাক্টিভ হতে পারে, সেটা মিডিয়াম সাইজ পার্কে। লার্জ সাইজ পার্কটা বলছে, দি মিনিমাম সাইজ রিকোয়ার্ড ফর দিস টাইপ অফ পার্ক ইজ অ্যাবাউট 40 হেক্টরস। লার্জ সাইজ পার্ক তখনই হবে যখন সেটা 40 হেক্টর মিনিমাম তার সাইজ হতে হবে, তবে সেটা লার্জ সাইজ পার্ক হিসেবে ধরা যাবে। দিস পার্ক অ্যাজ এ সামেশন অফ অল টাইপস অফ অ্যাক্টিভ রিক্রিয়েশনস লাইক ক্রিকেট, বোটিং, রাইডিং, সুইমিং এক্সেট্রা অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ প্যাসিভ রিক্রিয়েশনস। ইট অলসো অ্যাকোমোডেট জুলজিক্যাল গার্ডেন। তো লার্জ সাইজ পার্ক প্রথম কথা 40 হেক্টরের মধ্যে হওয়া দরকার, মিনিমাম সাইজ হবে, এর থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, মিনিমাম 40 হেক্টরস। এখানে বোটিং করা সম্ভব, ক্রিকেটিং করা সম্ভব, সাঁতার করা সম্ভব, রাইডিং করা সম্ভব, আর তাছাড়া আদার্স কিছু রিক্রিয়েশনস এখানে করা যেতে পারে। প্লাস এখানে জুলজিক্যাল গার্ডেনও এর মধ্যে আবেশ করানো যেতে পারে, বানানো সম্ভব লার্জ সাইজ পার্কের মধ্যে। এরপরে আসছে রিজার্ভেশনস, যেগুলোকে বলে রিজার্ভ ফরেস্ট, যেটা অ্যাকচুয়ালি দি মিনিমাম এরিয়া রিকোয়ার্ড ফর দিস টাইপ অফ পার্ক ইজ 400 হেক্টর। রিজার্ভ পার্কের জন্য কত লাগবে, 400 হেক্টর জমি দরকার মিনিমাম, কমপক্ষে।
These parks are situated outside the city limits and they include extensive areas of natural sceneries. এই যে উদ্যান, এটা হচ্ছে শহরের যে প্রান্ত, সে শহরের প্রান্ত থেকে বাইরে এটাকে তৈরি করা হয়ে থাকে, কিংবা ন্যাচারাল ওইখানে এরিয়া খোঁজা হয় যেখানে রিজার্ভেশন সেটাকে ডিক্লেয়ার করে যেতে পারে, আর সেখানে ন্যাচারাল সিনারিসে সেটা ভরপুর থাকে রিজার্ভেশনসগুলো মেনলি। এরপর হচ্ছে ন্যাশনাল পার্ক। The area of this type of parks may run into thousands to lakhs of hectare. ন্যাশনাল পার্কের জন্য যে উদ্যান, যে এরিয়া, সেটা হচ্ছে তার বর্গক্ষেত্র হচ্ছে 1000 থেকে শুরু করে লাখ হেক্টর অবধি হতে পারে, মানে এর সাইজ হচ্ছে বিপুল বড়। দিস মে ইনক্লুড, এর মধ্যে কী কী জিনিস সংগ্রহ থাকছে হচ্ছে উইদিন দেয়ার লিমিটস, কী হচ্ছে রিভার, নদী থাকবে, জঙ্গল থাকছে, ওয়াটারফল, ঝর্ণা থাকছে, মাউন্টেন্স মানে পাহাড় থাকছে, ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী থাকছে, তার সঙ্গে কিছু হিস্টোরিক্যাল কিছু ইম্পর্টেন্সের কিছু জায়গা থাকবে, কোস্টাল বেল্ট কোনো উপকূল এরিয়া কিছু থাকছে, ইত্যাদি সব কিছু। তো এটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে কি ন্যাচারাল পার্ক। তো এই বিষয়ে যেটা বলা হলো সেটা হচ্ছে কি পার্ক কী জিনিস আর কী কী ধরনের রিক্রিয়েশনস তৈরি হয়ে থাকে মেনলি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড। তো প্লেগ্রাউন্ড সংক্রান্ত এখানে কী কী জানতে পারবো, যে প্লেগ্রাউন্ড কাকে বলে, পার এজ গ্রুপ হিসাবে তার কী কী বিভাজন রয়েছে, আর প্লেগ্রাউন্ডের সাইজ কিছু অর্গানাইজ সংগঠিত কিছু খেলার জন্য। প্রথমে কি বলছে, ফ্রম দ্য ডেজ অফ ম্যানকাইন্ড ইটসেলফ হিউম্যান বিংস হ্যাড more interest to keep themselves physically fit. They also had a deep passion to keep themselves engaged in various active recreations, and thereby they managed to maintain sound health both physically and mentally. বহুদিন ধরে এটা মানে মানুষের যে জীবনশৈলী, তার মধ্যে কি দেখা গেছে যে মানুষ যারা থাকছে তারা খুবই সচেতন যাদের স্বাস্থ্য নিয়ে, তারা ফিজিক্যালি সবসময় ফিট থাকতে চায়। তো সেই জন্যে তারা কোনো না কোনোভাবে কোনো খেলার সঙ্গে তারা যুক্ত, কিংবা কোনো রিক্রিয়েশনের সঙ্গে তারা অ্যাক্টিভলিভাবে সরাসরি তারা যুক্ত থাকে, যাতে তারা ফিজিক্যালি আর মেন্টালি তারা ঠিকভাবে নিজেদেরকে রাখতে পারে, সেটা যেন তারা রক্ষা করতে পারে সেই জিনিস ফিটনেসটা ফিজিক্যালি প্লাস মেন্টালি। তো সেখান থেকে অ্যাকচুয়ালি প্লেগ্রাউন্ডের উৎস, মানে প্লেগ্রাউন্ড হলে কী হবে, তাহলে ওখানে বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে মানুষ এনগেজ থাকবে, তাহলে তারা ফিজিক্যালি ফিট থাকছে, আর তার সঙ্গে তাদের মেন্টাল তারাও ফিট থাকবে। কারণ মেন্টালি তারা ফিট থাকবে এই কারণে, কারণ অল টাইম তারা যদি একটা কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে মানসিক কিছু চাপ আসতে পারে মেবি কোনো কারণে, সেই জন্য কিছুটা তাদের রিক্রিয়েশনস প্রয়োজন। তো সেই জন্যই প্লেগ্রাউন্ডটা খুবই একটা অপরিহার্য জিনিস। ডেফিনেশনস কি বলছে, প্লেগ্রাউন্ড ইজ এ প্লেস উইথ এ স্পেসিফিক ডিজাইন টু অ্যালাউ ম্যান টু প্লে দেয়ার। প্লেগ্রাউন্ড হচ্ছে কি খেলার মাঠ, এটা হচ্ছে একটা জায়গা যেটা একটা নির্দিষ্ট ডিজাইন থাকছে, একটা তার আকার থাকে, তার পরিকল্পনা থাকছে, যেখানে কি মানুষজন গিয়ে পরে ওখানে খেলতে পারে, খেলাধুলা করতে পারে। দি প্লেগ্রাউন্ড ফার্নিশ অপরচুনিটিস ফর দ্য ফিজিক্যাল গ্রোথ অফ বডি বাই অ্যাক্টিভলি এনগেজিং মাসেলস ইন ভেরিয়াস গেম। তো প্লেগ্রাউন্ড হওয়ার ফলে কী সুবিধা হয়, এতে কি সুযোগ পাওয়া যায় হচ্ছে বডির, শরীরের যাতে ফিজিক্যাল গ্রোথটা ঠিক মতন হয়, যাতে ঠিক মতন তার উন্নতি তার হতে পারে ফিজিক্যালি। তার জন্য কী হয়, তা বিভিন্ন গেমের মাধ্যমে তারা এনগেজ থাকছে, তারা এনগেজ থাকে অ্যাক্টিভলি সরাসরিভাবে। তো প্লেগ্রাউন্ডস কি বলছে, দি সাইজ অ্যান্ড লোকেশন অফ প্লেগ্রাউন্ডস উইল ডিপেন্ড আপন দ্য এজ গ্রুপ অফ পিপল ফর হুম দে আর রিকোয়ার্ড। দি প্রভিশন ফর ভেরিয়াস এজ গ্রুপ আর এস ফলোস। তো প্লেগ্রাউন্ড তার যে আকার আর সেটা কোন পজিশনে সেটা স্থিত, সেটাকে বানানো হচ্ছে, কোথায় তার লোকেশন, সেটা নির্ভর করছে যে কোন বয়সের মানুষরা ওইখানে যাবে আর ওখানে খেলাধুলা করবে। তো তার উপরে নির্ভর করে বিভিন্ন রকমের প্লেগ্রাউন্ড তৈরি করা হয়ে থাকে। প্রথম হচ্ছে চিলড্রেন আপ টু দ্য এজ অফ 6 ইয়ার্স, শুধুমাত্র 6 বছর বয়স অবধি যে বাচ্চারা থাকবে। ইট ইজ কোয়াইট অবভিয়াস দ্যাট প্লেগ্রাউন্ড মাস্ট বি নিয়ার দেয়ার হোমস, সে উইদিন এ রেডিয়াস অফ 400 মিটার, as they cannot be expected to travel safely more than this distance. The playground must have fencing all round, and for further safety the children play must be supervised. The usual provision is 0.13 hectare per 1000 children. এটা সাধারণত একটা খুব অপরিহার্য ব্যাপার, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য তাদের যে খেলার মাঠ হবে সেটা তাদের যেন ঘরের কাছেই হয়, কারণ তার থেকে যদি বেশি দূরে হয় তাহলে তাদের পক্ষে সেটা ওইখানে ট্রাভেল করা অসুবিধা হয়ে পড়বে। তো সেই জন্য রেডিয়াসটা কত দিয়েছে, 400 মিটার রেডিয়াসের মধ্যে, তার বেশি হলে বাচ্চাদের যেতে 6 বছর কম, যাদের বয়স 6 বছরের মধ্যে। প্লেগ্রাউন্ড কীরকম হতে হবে, যে চারধারটা যেন বেড়া দেওয়া থাকে, ফেন্সিং করা থাকে সেফটির জন্য, আর বাচ্চারা যে ওখানে খেলাধুলা করবে সেটারও যেন ঠিক মতন সুপারভিশন করা, যেন পর্যবেক্ষণ করা হয়, মানে অ্যাডাল্টের উপস্থিতিতে যারা বড়রা থাকবে।
তো সেই জন্য একটা হিসাব বলে কি দেওয়া আছে যে প্রতি 1000 বাচ্চার জন্য 0.13 হেক্টর যদি এরিয়া হয় তার ল্যান্ড এরিয়া, তাহলে সেটা ঠিক আছে। নেক্সট আসছে চিলড্রেন এট স্কুল। স্কুলের ক্ষেত্রে যেসব বাচ্চারা ওখানে খেলাধুলা করে, স্কুল শুড হ্যাভ ইটস ওন প্লেগ্রাউন্ড। প্রতিটা স্কুলের তার নিজস্ব প্লেগ্রাউন্ড থাকা দরকার, খেলার মাঠ। দি ল্যান্ড রিকোয়ার্ড ফর প্রাইমারি স্কুলস ইজ অ্যাবাউট 0.4 হেক্টর পার ফর 1000 পিপলস অ্যান্ড ফর সেকেন্ডারি স্কুল ইট ইজ অ্যাবাউট 1.2 হেক্টর পার 1000 পিপলস। প্রতিটা স্কুলের তার নিজস্ব খেলার মাঠ থাকে, খেলার মাঠ থেকে রাখা দরকার, সেটাকে বাড়ানো দরকার। তো প্রাইমারি স্কুলের জন্যে কতটা তার ল্যান্ডের প্রয়োজন হতে পারে, যেটা হচ্ছে প্রতি 1000 বাচ্চার জন্য 0.4 হেক্টর ল্যান্ড এরিয়া। আর যদি সেকেন্ডারি স্কুল হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে প্রতি 1000 মানুষ বা বাচ্চার জন্য 1.2 হেক্টর। এরপর আসছে ইউথ অ্যান্ড অ্যাডাল্টস, মানে যারা প্রাপ্তবয়স্ক, যারা অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে। দি প্রভিশন শুড বি উইদিন এ রেঞ্জ অফ 3 কিলোমিটার্স অর সো। তো এদের জন্য যে বিধান লেখা আছে সেটা হচ্ছে যে 3 কিলোমিটার রেঞ্জের মধ্যে হতে হবে, কিংবা সেরকমই বা তার থেকে বেশি বা কম। দি ল্যান্ড রিকোয়ার্ড ইজ অ্যাবাউট 1 হেক্টর পার 1000 পপুলেশন। এখানে হচ্ছে 1000 জন মানুষের জন্য, অ্যাডাল্ট কি বা ইউথের জন্য 1 হেক্টর লাগবে ল্যান্ড। তারপর হচ্ছে কি প্রাইভেট ক্লাব। দি প্রভিশন শুড বি মেড অ্যাট দ্য রেট অফ 1.2 হেক্টরস পার 100 মেম্বার। প্রাইভেট ক্লাবের ক্ষেত্রে প্রতি 100টা মেম্বারের জন্য 1.2 হেক্টর এরিয়া দরকার, এরকম প্রভিশনস এখানে করা আছে। ইফ অল দ্য অ্যাবাভ রিকোয়ারমেন্টস আর গ্রুপ টুগেদার, the aggregate area of land required works out to about 2.4 hectares per 1000 population. এইখানে যতগুলো রিকোয়ারমেন্ট এখানে বলা হয়েছে, যেরকম চিলড্রেন আপ টু দ্য এজ অফ 6 ইয়ার্স, তারপর চিলড্রেন স্কুল, ইউথ অ্যান্ড অ্যাডাল্টস, প্রাইভেট ক্লাব, সবকটাকে যদি মিলিয়ে ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি 1000 পপুলেশনের জন্য, মানুষজনের জন্য নিয়ার অ্যাবাউট 2.4 হেক্টর এরিয়া লাগছে। এবং সেই হেতু অ্যান্ড হেন্স দ্য ওপেন স্পেস ফর প্লেগ্রাউন্ডস শুড অ্যাকর্ডিংলি বি রিজার্ভড ইন দ্য টাউন প্ল্যানিং স্কিম। সেই জন্য কোনো শহর যখন পরিকল্পনা করা হয়, শহর যখন গড়ে তোলা হয়, তো তার মধ্যে অপরিহার্য জিনিস হচ্ছে কি প্লেগ্রাউন্ডটাকে ঠিক মতনভাবে বানাতে হবে, তার জন্য রিজার্ভ জায়গা রাখতে হবে, যাতে সবাই ওখানে গিয়ে পরে ফিজিক্যালি ফিট হতে পারে। সাইজ কি বলেছি, যেরকম যে সাইজ অ্যান্ড লেআউট অফ অর্গানাইজড গেম, কিছু সংগঠিত কিন্তু গেমের ব্যাপারে বলছে, যেরকম কি অ্যাথলেটিক ফিল্ড, সেটার জন্য 400 মিটার এরিয়া হলে চলছে। 400 মিটার মানে লেন্থ ওয়াইজ তার ডাইমেনশন। তাছাড়া কি ভলিবল কোর্ট, ফুটবল, শাটল ব্যাডমিন্টন, তো এগুলো হচ্ছে কি যে পুরোপুরি ওপেন মাঠে হয় না, তাদের জন্য কিছু ডাইমেনশনালি কিছু তো কোর্টস বানানো থাকে, ল্যান্ড এরিয়া ফিক্স করা থাকে, তার মধ্যেই তাদের গেমগুলো খেলা হয়। এরপরে হচ্ছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ সংক্রান্ত মানে হচ্ছে এটা প্রাকৃতিক দৃশ্য নির্মাণ করা। তো এখানে কি বলছে যে ল্যান্ডস্কেপ কি কাকে বলে সেটা জানতে পারবো, তার মৌলিক ব্যাপারগুলো, বার্ট অ্যান্ড হ্যান্ড ল্যান্ডস্কেপ, কীভাবে ল্যান্ডস্কেপিং করা হয়ে থাকে, আর ল্যান্ডস্কেপের বেসিক নীতি, মূল নীতিগুলো কি সেটার বিষয়ে এখানে বলা আছে। তো প্রথমে কি বলছে, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার হেল্পস ইন ব্রিঙ্গিং ম্যান ক্লোজার টু নেচার বাই অ্যালাউইং হিম টু থিঙ্ক অ্যাবাউট দ্য সিনিক ভিজুয়াল কোয়ালিটি অফ আউটডোর স্পেস। আউটডোর স্পেস যেটা ঘরের বাইরে যে স্পেসটা, সেটা কীরকম দেখতে, তার সিনারি কীরকম, তার কীরকম কোয়ালিটি, তো এই বিষয়ে যদি জানতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আর্কিটেকচারটা বিষয় খুব ভালো করে আগে জানতে হবে, কারণ এটার বিষয় যদি না জানি তাহলে এটা অসুবিধা আছে। কারণ এই স্থাপত্য শৈলীকে কীভাবে মানে প্রাকৃতিক দৃশ্যকে নির্মাণ করা যায়, তো এইটার বিষয়ে যদি জানা যায়, তাহলে কি হয়, মানুষজন নেচারের খুব সংস্পর্শে খুব কাছাকাছি চলে যায়, যাতে মানুষ বুঝতে পারে, যে দেখতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে যে আউটডোর স্পেস অ্যাকচুয়ালি কীরকম হয়। হেন্স ইট ইজ রাইটলি কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ এনভায়রনমেন্টাল ডিজাইন। সেই জন্য এনভায়রনমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এই ল্যান্ডস্কেপ আর্কিটেকচারটা খুবই একটা অপরিহার্য অংশ। চেয়ারফুল, কালারফুল অ্যান্ড রিফ্রেশিং ল্যান্ডস্কেপ ক্রিয়েটস এ স্টিমুলেটিং এনভায়রনমেন্ট। কোনো পরিবেশ কীভাবে উদ্দীপনা জাগাবে, তো সেটার জন্যে সেই যে উদ্যান, যে প্রাকৃতিক যে উদ্যান, যেটা মানে ল্যান্ডস্কেপ যেটা আলাদাভাবে বানানো হয়, তো সেটা খুবই কালারফুল আর খুবই চেয়ারফুল হওয়া দরকার, যাতে সেটা দেখে পরে খুবই মনোরম মনে হয়, খুবই আনন্দ প্রফুল্লিত হয় শরীরের মধ্যে, আর যেন খুবই দেখতে ভালো লাগে। মাস ট্রি প্ল্যান্টেশন অন হিলস অ্যান্ড অন দ্য স্লোপস অফ হিলস ইন গ্রিন বেল্টস on river banks, around industries and in open spaces is found useful to control pollution, noise and dust. প্রচণ্ড পরিমাণে যদি বৃক্ষরোপণ করা যায় পাহাড়ে, আর পাহাড়ের যে স্লোপ যেটা নেমে আসছে সেইখানে যদি সেখানে গ্রিল বানানো যায়, যদি রিভার ব্যাঙ্কসে যদি ট্রি প্ল্যান্ট করা যায়, যদি ইন্ডাস্ট্রির চারপাশে যদি
ব্যাপক হারে ট্রি প্ল্যান্টেশন হয়, বৃক্ষরোপণ হয়। আর ওপেন স্পেসে তো এটার সুবিধা কি হতে পারে, যে পলিউশন কন্ট্রোল হয় খুব ভালোভাবে, তার সঙ্গে নয়েজ কন্ট্রোল আর ডাস্ট কন্ট্রোল হয়ে থাকে। ইট অলসো কন্ট্রোলস টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, তাপমাত্রা আর যে আর্দ্রতা সেটাকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। টাউনস উইথ ওয়েল প্ল্যান্ড ল্যান্ডস্কেপ উইথ মাস ট্রি প্ল্যান্টেশন অ্যাক্ট অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল ফিল্টার নাম্বার 1। যেসব শহরাঞ্চলে ঠিকভাবে ল্যান্ডস্কেপ পরিকল্পনা করে বানানো আছে, সঠিকভাবে বানানো হয়েছে, সেখানে যদি মাস ট্রি প্ল্যান্টেশন হয়ে থাকে তাহলে সেটা এনভায়রনমেন্ট ফিল্টারের একটা খুব ভূমিকা পালন করে, অপরিহার্য যেটা জিনিস। The relationship of human being with the surrounding physical environment is long and instinctive. It is developed gradually right from childhood through paintings, poetry, literature, films, television. এখানে একটা করে কমা থাকবে, লিটারেচার, ফিল্মস, টেলিভিশন অ্যান্ড while observing flowers and plants. এই যে মনুষ্য যেটা মানুষ, হিউম্যান বিইংয়ের সঙ্গে যে সারাউন্ডিং যে ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট, তার যে সম্পর্ক, রিলেশনশিপটা, এটা অনেক দিন ধরে, আর এটা পুরো আলাদাভাবে বহুদিন ধরে এটা চলে আসছে। তো এইটা আস্তে আস্তে কী করে ডেভেলপমেন্ট হয়েছে, কী করে এটার উন্নতি হয়েছে ধীরে ধীরে, যেটা হচ্ছে চাইল্ডহুড থেকে, বাচ্চা বয়স থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পেন্টিং শেখানো হয়, তারপরে তারা আবৃত্তি করতে তাদের শেখানো হয়, তারপর বিভিন্ন রকম সাহিত্য তারা পড়ে, তারপরে এই সংক্রান্ত তারা কোনো কিছু সিনেমা দেখে থাকে, ফিল্মস, তারপরে টিভিতে যদি এই সংক্রান্ত জিনিস তারা দেখে, যে কী করে মানে নেচারকে রক্ষা করা সম্ভব, কী করে নেচারের সঙ্গে থাকা সম্ভব, তারপরে গাছপালা, ফুল, এগুলো যদি দেখে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে ছোটোবেলা থেকেই তাদের এনভায়রনমেন্টের সঙ্গে একটা মানুষের রিলেশনশিপ তৈরি হয়ে যায়। গার্ডেন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ দ্য হাউস, while parks in towns are considered as lungs with clean air for citizens. বাগান যদি তৈরি করা যায় তাহলে সেইটাকে কি ধরা হয়, যে বাড়ি ঘরের সঙ্গে একটা এক্সট্রা লাগোয়া একটা এরিয়া, একটা জায়গা যেখানে বাগান করা হয়েছে, একটা এক্সটেনশন। কিন্তু শহরাঞ্চলে যে পার্ক যেখানে তৈরি করা হচ্ছে সেটাকে ধরা হচ্ছে যে এটা একটা তো লাংস, যেখানে সিটিজেনরা গিয়ে পরে মুক্ত বাতাস এখানে পাবে। এরপরে রয়েছে টাউনস with open spaces for parks and gardens, residential and other types of building with their open space around the building and their terraces, industries with their specific problems of controlling pollution, amusement parks, hotels, aerodromes, roadways, riverbanks, etc. are some areas that require the service of a landscape architect. কোনো শহরাঞ্চল যেখানে পার্ক আর গার্ডেনের জন্য ধরনের মানে ওপেন স্পেস রয়েছে প্ল্যানিংয়ের মধ্যে, সেখানে তো পার্ক গার্ডেন বানানো যাবে, সেটা পরিকল্পনা করে দেখা যাচ্ছে। কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং বা অন্যান্য যেখানে বিল্ডিং যেখানে হয়তো ওপেন স্পেস রয়েছে সেই বিল্ডিংয়ের চারপাশে কিংবা তাদের টেরেসে। কোনো ইন্ডাস্ট্রিজ যাদের পলিউশন নিয়ন্ত্রণ করা, মানে দূষণটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের হয়তো নির্দিষ্ট কোনো কারণ থাকছে। কোনো অ্যামিউজমেন্ট পার্ক বা হোটেল বা কোনো এরোড্রোম, যেখানে এয়ারপোর্ট বা কোনো রাস্তা, রোডওয়ে বা রিভার ব্যাঙ্ক, এইসব জায়গাতে ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের যে পরিষেবাটা সেটা এখানে দরকার, খুবই অপরিহার্য। A landscape architect works with ecologists, horticulturists, architects and service engineers beside clients. ক্লায়েন্টের পাশাপাশি ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট কী করছে, তারা ইকোলজির সঙ্গে তারা কাজ করে থাকে, হর্টিকালচার যারা তাদের সঙ্গে কাজ করে থাকে, যারা সার্ভিস ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে কাজ করে থাকছে। ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক যে উদ্যানটাকে সেটা যারা নির্মাণ করছে, তারা যে স্থাপত্যটাকে তৈরি করছে, সেটা যেন সব দিক দিয়ে প্রেজেন্ট হয়, যেন মনোরম হয়, আর মুক্ত বাতাস যেন ওইটা থ্রু দিয়ে সবার কাছে গিয়ে পৌঁছয়, তারা যেন ওই জায়গাটা এসে পরে যেন খুবই রিলিফ ফিল করে। সেই জন্য ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের খুব বেশি প্রয়োজন। তো ল্যান্ডস্কেপ ইকোলজি কি বলছে, ল্যান্ডস্কেপ ইকোলজি ইজ দ্য সায়েন্স অফ স্টাডিং অ্যান্ড ইম্প্রুভিং রিলেশনশিপ বিটুইন ইকোলজিক্যাল প্রসেসেস ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিকুলার ইকোসিস্টেমস। ল্যান্ডস্কেপ ইকোলজিটা হচ্ছে একটা বিজ্ঞান যেখানে কী নিয়ে পড়াশোনা হয়ে থাকে, যে ইকোলজিক্যাল প্রসেস সেটা কী করে সেটাকে আরও ইমপ্রুভ করা সম্ভব, এনভায়রনমেন্ট আর পার্টিকুলার কোনো ইকোসিস্টেম, এই দুটোর মধ্যে যে কী করে রিলেশনশিপটাকে আরও এটাকে উন্নত করা সম্ভব, কী করে এটাকে ইমপ্রুভ করা যাবে, সেটাই হচ্ছে ল্যান্ডস্কেপ ইকোলজি। এরপর হচ্ছে সফট অ্যান্ড হার্ড ল্যান্ডস্কেপ। দ্য টোটাল ল্যান্ডস্কেপ ডিজাইন কনসিস্ট অফ টু পার্টস, সফট ল্যান্ডস্কেপ অ্যান্ড হার্ড ল্যান্ডস্কেপ। দুটো অংশে এটাকে বিভক্ত করা থাকে। এই যে উদ্যান নির্মাণের যে ব্যাপারটা, যেটা ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড, পুরো ল্যান্ডস্কেপের ডিজাইনটাকে।
The details mentioned in the following lines will throw light on various consideration in soft and hard landscaping which will help achieving unity in design with low cost maintenance. এইখানে নিচে যে বিষয়টা বলা রয়েছে যে সফট ল্যান্ডস্কেপ আর হার্ড ল্যান্ডস্কেপ, তো এখানে তার ডিটেলসটা দেওয়া রয়েছে, তার আলোকপাত এইখানে নিচের দিকে রয়েছে, লেখা রয়েছে যে এইটা যদি কেউ ঠিক মতন বুঝতে পারে তাহলে কী করে কম করেছে, এটা কী করে রক্ষণাবেক্ষণ করা যাবে, তার ডিজাইন কী করে মেনটেন করা যাবে, সেটার বিষয়ে এখান থেকে আমরা জানতে পারবো। Soft landscape deals with plantations, their unitary selection, types of trees, shrubs and hedges, vines and climbers. It also deals with ground cover, planning of gardens, terrace garden and their maintenance. যেটা সফট ল্যান্ডস্কেপ, যেটা নরম ধরনের, তো এখানে ব্যাপারটা কী থাকছে যে এখানে শুধু গাছপালা বৃক্ষরোপণ হবে, গাছপালা রোপণ করতে হবে। সেটা কোন কোন ধরনের বৃক্ষরোপণ হবে, কী কী ধরনের গাছ থাকবে, কী কী ধরনের গুল্ম থাকছে, কী কী ধরনের হেজ থাকবে, ভাইন্স থাকবে, এইসব জিনিসগুলো এখানে চেক করে দেখা হয়। তার সঙ্গে গ্রাউন্ড কীভাবে কভার থাকছে, গার্ডেনের কীভাবে পরিকল্পনা করা হচ্ছে, টেরেসে যদি গার্ডেন হয় তার কী পরিকল্পনা, তার কী, এই সবগুলো কীভাবে আমরা রক্ষণাবেক্ষণ করব, সেই সবগুলো বিষয় পড়ছে সফট ল্যান্ডস্কেপের মধ্যে। আর যেটা হার্ড ল্যান্ডস্কেপ, সেটা হচ্ছে হার্ড ল্যান্ডস্কেপ ডিলস উইথ ডিজাইন অফ স্পেস ফর পিপল অ্যান্ড দেয়ার পেডেস্ট্রিয়ান মুভমেন্ট। ইট ইনক্লুডস ফুটপাথস অ্যান্ড সাইকেলওয়েজ অ্যান্ড অলসো ডিলস উইথ এরিয়াজ অ্যারাউন্ড ভিউ পয়েন্টস, স্পেস বিটুইন বিল্ডিংস, paved surface from road to the entrance of a building or around buildings. হার্ড ল্যান্ডস্কেপের মধ্যে পড়ছে হচ্ছে যে পেডেস্ট্রিয়ান, যারা পায়ে হেঁটে যাচ্ছে, তো তাদের জন্যে কতটা জায়গা ছাড়া হচ্ছে, তার মধ্যে ফুটপাথও আসছে। তারপরে যারা সাইকেল চালিয়ে যায় তাদের জন্য কতটা জায়গা থাকছে, তার সাথে কোনো শহরের যদি কোনো ভিউ পয়েন্ট বানানো দরকার, যে সে ভিউ পয়েন্টটা কোথায় বানাবো, সেই ভিউ পয়েন্টের এরিয়াটাকে ঠিক করা। তারপর দুটো বিল্ডিংয়ের মধ্যে কতখানি স্পেস থাকবে, রোড থেকে, মেন রোড থেকে যে বিল্ডিংয়ে প্রবেশ হচ্ছে, যে এন্ট্রান্স, সেই সারফেসটা ঠিকভাবে বানানো, প্লাস আদার্স বিল্ডিংগুলোকে ঠিকভাবে ওরকমভাবে তৈরি করা। হিউম্যান স্কেল, দেয়ার টু অ্যান্ড ফ্রো মুভমেন্টস, ভিজুয়াল কোয়ালিটি অফ দ্য সারাউন্ডিং অ্যান্ড রিলেশন টু দ্য বিল্ডিং অ্যান্ড ইটস ফিনিশিং মেটেরিয়াল আর দ্য মেজর কনসিডারেশনস ইন দিস ডিজাইন। এই হার্ড ল্যান্ডস্কেপ ডিজাইনের মধ্যে এই যে পরিকল্পনা, এই যে আকার আকৃতি, এর মধ্যে কী কী জিনিস বেশি গুরুত্বপূর্ণভাবে ধরা থাকে, যেটা হচ্ছে যে ভিজুয়াল কোয়ালিটি কীরকম দেখতে লাগবে, তার কীরকম সারাউন্ডিংস থাকছে, তার অ্যাস্থেটিক ভিউ কীরকম থাকছে, তার প্রসপেক্ট কীরকম থাকছে, অ্যাসপেক্ট আর প্রসপেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সেটাকে ধরা হয়। আর প্রতিটা মানুষের সঙ্গে যে বিল্ডিংয়ের যে রিলেশনস, কীভাবে জিনিসটাকে আরও কোয়ালিটি বাড়ানো যাবে, আর ফিনিশিং ম্যাটেরিয়াল দিয়ে কীভাবে ফিনিশ করা হচ্ছে, তার সমাপ্তি ঘটানো হচ্ছে কোনো কনস্ট্রাকশনকে, কোনো নির্মাণ কার্যকে, তো সেগুলো সব পড়ছে হার্ড ল্যান্ডস্কেপের মধ্যে। A harmony between soft and hard landscape results in pleasing pattern and scenic in small or large available plot area. হয়তো কোনো বড় এরিয়া রয়েছে কিংবা কোনো ছোটো এরিয়া রয়েছে, তো সে বড় হোক বা ছোট হোক, তো সেই প্যাটার্নগুলোকে, সেই আকারগুলোকে কী করে আরও মনোরম বানানো যাবে, কী করে ওদের সিনিক বিউটিটাকে আরও বাড়ানো যাবে, কীভাবে সম্ভব, ঠিক সেই মতনভাবে পরিকল্পনা করে সফট আর ল্যান্ডস্কেপের মধ্যে একটা সমন্বয় বজায় রাখা। It also gives a picturesque identity to the town. Imaginative utilization of the total available space finally adds to the visual quality of natural and man-made features in the town and around the buildings. কোনো শহরের, তো এটাকে দেখতে কীরকম তার লাগছে, তার কীভাবে পরিচয়, পিকচারেস্ক পরিচয়টা কীরকম, তো সেটা এর মধ্যে ইনক্লুড থাকছে। তার সঙ্গে কল্পনা, আগে প্রথমে এইসব জিনিসগুলো তো প্রথমে আগে কল্পনা করতে হবে, যদি জিনিসগুলো কল্পনা না করা যায়, যদি ইমাজিন না করতে পারি, তাহলে সেগুলোকে বাস্তবে তৈরি করা সম্ভব নয়। তো অতএব কোনো কিছু প্ল্যানিং করবার আগে সেটাকে আগে অলপ কল্পনা করতে হবে। তো সেই ইমাজিনেটিভ ইউটিলাইজেশন অফ দ্য টোটাল স্পেস, তো আমরা কীরকম কল্পনা করলাম, সেটাকে কতটাভাবে ব্যবহার করতে পারলাম সেই পুরো এরিয়াটাকে। তো ফাইনালি লাস্ট অবধি কী দেখা যাচ্ছে, যে একটা হচ্ছে প্রাকৃতিক জিনিস যেটা ন্যাচারাল, আর একটা হচ্ছে ম্যানমেড ফিচার্স। তো এই দুটোর মধ্যে কীভাবে সমন্বয় বজায় থাকছে, যাতে দুটোকেই ঠিক মতন দেখতে লাগে আর একটার জন্য কোনো ক্ষতি না হয়। তো সেটা কোনো বিল্ডিংয়ের চারপাশের মধ্যে হতে পারে বা কোনো শহরাঞ্চলের মধ্যে, যাতে ভিজুয়াল কোয়ালিটি কী করে আরও অ্যাড হচ্ছে ন্যাচারাল আর ম্যানমেড ফিচার্সের থ্রু। তো এই সমন্বয়টাকে বজায় রাখা কীভাবে সম্ভব, সেটা সফট আর হার্ড ল্যান্ডস্কেপটাকে ঠিকভাবে পরিকল্পনা করে আগে বানাতে হবে। এবার হচ্ছে বেসিক ল্যান্ডস্কেপিং প্রিন্সিপাল। তো এই যে ল্যান্ডস্কেপ কীভাবে করা হয় তার কিছু নীতি এখানে দেওয়া রয়েছে।
প্রথম বলছে দি এক্সটেন্ট অফ ল্যান্ডস্কেপিং ভ্যারিজ ফ্রম স্মল এরিয়াস অ্যারাউন্ড বিল্ডিংস টু গার্ডেন্স অ্যান্ড পার্কস, হাউসিং কমপ্লেক্সেস, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেস, অ্যামিউজমেন্ট পার্ক, waterscapes in the garden, terraces on buildings, hotel complexes in and around cities, and numerous other areas. তো এই ল্যান্ডস্কেপিং জিনিসটা কত দূর অবধি এটা বিস্তৃত, তো এটা ভ্যারি করছে যে ছোট কোনো এরিয়া থেকে শুরু হচ্ছে সেটা আপ টু বড় অবধি যেতে পারে। তার এক্সাম্পল দিয়েছে যে হয়তো কোনো বিল্ডিংয়ের চারপাশে গার্ডেন বা পার্ক তৈরি করা হলো, কিংবা কোনো হাউসিং কমপ্লেক্স বানানো হচ্ছে, কিংবা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো কমপ্লেক্স, কিংবা অ্যামিউজমেন্ট পার্ক, কোনো গার্ডেনের মধ্যে ওয়াটার স্কেপিং করা, কিংবা বিল্ডিংয়ের ওপরে টেরেসে হয়তো বৃক্ষরোপণ করা কোনো মেটেরিয়ালসের ওপরে কোনো কিছু সাহায্যে, কিংবা হোটেল কমপ্লেক্সটাকে আরও এনার্জেটিক, আরও ল্যান্ডস্কেপ মানে আরও মনোরম বানিয়ে তোলা, আরও প্লেজেন্ট, আরও আদার্স অনেক এরিয়াস। তো বলছে দ্য ডিমান্ডস অফ দি ক্লায়েন্ট, বাজেট অ্যান্ড নেচার অফ ল্যান্ড অ্যান্ড ক্লাইমেট আর সাম ভেরিয়েবল ফ্যাক্টরস ইনভলভড। এবারে ক্লায়েন্ট কীরকম জিনিসটা চাইছে, তাদের চাহিদা কীরকম, আর কতটা বাজেট এটার জন্য ইনক্লুড রয়েছে, কীরকম ধরনের জমি আছে, তার প্রাকৃতিক নেচার কী, আর আবহাওয়া সেই জায়গার কীরকম, এই সব ফ্যাক্টরগুলো ডিপেন্ড করছে, তার উপরে গিয়ে পরে ল্যান্ডস্কেপিং ঠিকভাবে তাহলে করা সম্ভব। তো এখানে কিছু নীতি সংক্রান্ত বলছে সাম কমন বেসিক প্রিন্সিপালস টু রিমেম্বার্ড অ্যান্ড ইমপ্লিমেন্টেড ইন ল্যান্ডস্কেপিং আর এস ফলোস। এটা টেনস্কেপিংটা হবে না, ল্যান্ডস্কেপিং হবে। তো বলছে কিছু নীতিকে মনে রাখতে হবে যেটাকে ভিত্তি করে ল্যান্ডস্কেপিংটা হয়ে থাকে, সেটাকে মানে মনে রাখার পর সেইটাকেই বাস্তবায়ন করা হয় অ্যাকচুয়ালি। তো প্রথম কি বলছি, ইউনিটি, প্ল্যান্টস, এটা গ্রেডিয়েন্ট হিসেবে গার্ডেন্স হবে মেবি, অ্যান্ড স্ট্রাকচার্স অল ওয়ার্ক হারমোনিয়াসলি টুগেদার। গাছপালা আর আদার্স যে স্ট্রাকচার থাকছে সেগুলোর জন্য একসঙ্গের মধ্যে আমাদের সমন্বয় বজায় থাকে। ব্যালেন্স বলছে টু ইউজ মাস অফ ভেজিটেশন, কালার অর ফর্ম টু ক্রিয়েট ইকুয়াল ভিজুয়াল ওয়েট অন আইদার সাইড অফ দ্য সেন্টার অফ দ্য ইন্টারেস্ট। বলছে কীরকম ভেজিটেশনস প্ল্যান্টিং করা হচ্ছে, তার কীরকম কালার, আর কী ফর্মে সে ভেজিটেশনগুলো মানে রোপণ করা হচ্ছে, ব্যাপক হারে হচ্ছে না কম হারে হচ্ছে, তো সেইটা দেখতে যেন সব দিক দিয়ে সেম লাগে, ভিজুয়াল ওয়েট যেন ঠিক মতন সেটা ক্যারি করে, সেটা সব দিকেও হতে পারে অন আইদার সাইড, কোন দিকে, এটা যে মানে কেন্দ্রবিন্দু, ইন্টারেস্টের যে কেন্দ্রবিন্দু তার সব দিকে, অর্থাৎ কি কোনো যদি স্ট্রাকচার থাকছে তাকে কেন্দ্র করে যদি সেটা করা হয়ে থাকে মাস ভেজিটেশনস, তাহলে সেটা যেন ইকুয়াল ভিজুয়াল যেন দেখতে হয়। এবার যে সমানুপাত, প্রপোর্শন কি বলছে, টু টেক ইন্টু কনসিডারেশন দ্য স্কেল অফ দ্য বিল্ডিংস, আলটিমেট সাইজ অফ ট্রিজ অ্যান্ড সার্ভ। এর একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ কি, যে স্কেলটাকে চেক করে দেখা, যে বিল্ডিংটা যেটা বানানো হয়েছে সেটার সঙ্গে ট্রিজ আর সার্ভস যেগুলো এখানে ইউজ করা হচ্ছে, যেগুলো ওখানে রোপণ করা হবে, তো সেটা কীরকম, যে খুব যদি বড় বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে কীরকম ট্রিজ বা সার্ভস তার আশেপাশে ব্যবহার করা সম্ভব, কিংবা যদি ছোটো বিল্ডিং হয়ে থাকে হয়তো 2 স্টোরি বা 3 স্টোরি, তার আশেপাশে কীরকম ট্রিজ আর সার্ভস রোপণ করা সম্ভব। তো এই স্কেলটাকে ঠিক মতনভাবে বজায় রাখা যাতে দেখতে খারাপ না লাগে। এবার হচ্ছে ভ্যারাইটি, ব্রেকিং অফ মোনোটোনাস এফেক্ট বাই সিলেক্টিং সুটেবল অফ ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস উইথ ভ্যারাইটি ইন স্ট্রাকচার অ্যান্ড কালার টু ক্রিয়েট এলিমেন্টস অফ সারপ্রাইজ ইন ল্যান্ডস্কেপিং। এবারে দেখতে যেন একই রকম না লাগে, একঘেয়েমি যেন ভাবটা না থাকে, তো সেই জন্যে বিভিন্ন রকম গাছপালা চয়েস করতে হবে। সেটা তার এই বিভিন্ন রকম গাছপালা দিলে কি হবে, তার যে স্ট্রাকচার যেটা দেখতে জিনিসটা ভালো লাগবে আর কালারফুল লাগবে, পুরো জায়গাটা আরও প্লেজেন্ট মনে হবে। তো সেই জিনিসটাকে সিলেক্ট করতে হবে, তাতে ল্যান্ডস্কেপিংটা দেখতে আরও সারপ্রাইজিং লাগবে, খুবই উন্নত মানের লাগবে। তো এই বিষয়টা ছিল, সেটা হচ্ছে ডাস্টবিন সিভিলেরই একটা চ্যাপ্টার, যার মধ্যে থাকছে হচ্ছে ল্যান্ডস্কেপ, প্লেগ্রাউন্ড অ্যান্ড টাইপস অফ রিক্রিয়েশন, ল্যান্ডস্কেপিং এক্সেট্রা। তো এই বিষয় নিয়ে আজকে আমরা পড়লাম। তো সবাইকে বলবো যে এটা তাদের যে বই আছে তাদের বইগুলো এটা চেক করে দেখতে। তো এর পরের দিন আবার নতুন কোনো টপিক নিয়ে আমি উপস্থিত হব, সেখানে নতুন কোনো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।